আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা সিলেকশন রাউন্ড 2026-এর প্রাইমারি ক্যাটাগরির যে প্রশ্নগুলো ছিল, এই প্রত্যেকটা প্রশ্ন আমরা আজকে সলভ করব। তো তোমাদের আজকে জাস্ট ক্লাসে প্রাইমারি ক্যাটাগরি নিয়ে থাকবে। পরবর্তীতে আমরা জুনিয়র সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি সবগুলো সলিউশন আস্তে আস্তে দেব। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে ক্লাসটা শুরু করি। সো আজকে আমাদের শুধুমাত্র প্রাইমারি ক্যাটাগরির কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে চলো, কি বলছে প্রথম প্রশ্ন? বলছে 5 into 4 into 2 into 1। সো এটার অ্যান্সার তোমরাই বের করবা, এটা কি আমাকে বের করে দিতে হবে? এটা আমি পারি না, আমাকে কমেন্টে শিখাই দিও, ঠিক আছে? সো এটা বাদ। নেক্সট কোশ্চেন কি বলছে? ইংরেজি অঙ্কে কমা ব্যতীত সংখ্যাটি লিখো। 11,051। এটা করতে হবে? আচ্ছা, এটা নয় করে দিই। দেখো, মনে করো তুমি 11,051, তাই না? তো তুমি জাস্ট 11,000, 11,000 লিখবা। তো কি করবা? 11 লিখে নিচে শূন্য দিবা, 11,000 হয়ে গেল। বাট 11,051 যেহেতু বলছে, জাস্ট লাস্টে একটা 51 লিখে দিবা, হয়ে গেল অ্যান্সার। চলো আমরা পরে কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন কি বলছে? মেসির কাছে 7টি লাল বল এবং 6টি নীল বল আছে, সে আরো 5টি সবুজ বল পেয়েছে, মোট বলের সংখ্যা কত? সো নিচে কিন্তু ইংলিশটাও লেখা আছে, তোমরা যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের আসো তারা কিন্তু চাইলে ইংলিশ কোশ্চেনটা দেখতে পারবা, সমস্যা নাই, ইংলিশটা ওই জন্যই লেখা। তাহলে 7টা লাল বল পাইছে, তারপর বলছে 6টা নীল বল পাইছে, তারপর বলছে 5টা সবুজ বল। সো ক্যালকুলেশন করবা, যোগ করবা, মোট বল কতগুলো হয়ে যাবে পেয়ে যাবা। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এগুলো আসলে খুবই সোজা কোশ্চেন, যেগুলো আসলে কনসেপচুয়াল কোশ্চেন সেগুলো আমরা সুন্দর করে সলভ করবো। বলছে কি, একটা বাক্সে 72টি পেন্সিল আছে, সেগুলো 8 জনের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কতটি পেন্সিল পাবে? মনে করো তোমার কাছে 72টা পেন্সিল আছে, তুমি 8 জনকে ভাগ করে দিবা, সমান ভাগে ভাগ করে দিবা। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। এগুলো খুবই সিম্পল কোশ্চেন, জাস্ট 72 কে 8 দিয়ে ডিভাইড করবা, তাহলে তোমার ক্যালকুলেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 8 9 72, সো 9 ইজ দ্য অ্যান্সার। এটা খুবই মানে সোজা কোশ্চেন। পরে কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন কি বলছে? একটা সংখ্যার 5 গুণের সাথে 24 যোগ করলে যোগফল হয় 104। বলছে সংখ্যাটা নির্ণয় করো। সো তোমার মাথায় আসতে হবে, এই টাইপের প্রশ্ন দেখলেই মাথায় আনবা কি, যে তোমাকে সমীকরণ দিয়ে সলভ করতে হবে, ইকুয়েশন দিয়ে সলভ করতে হবে। সো কি বলছে? একটা সংখ্যা, এখন সংখ্যাটা তুমি তুমি জানো, ওটাই তো বের করতে হবে, তাই না? তো সংখ্যাটা তুমি জানো না, তাহলে এটাকে এখানে তুমি কি করবা জানো? তুমি ম্যাথে করো না, ওই যে মনে করি আমার কাছে আছে ক টাকা, বা ইংলিশে বললে লেট, এখানে যদি বলো দা নাম্বার ইজ এক্স, তো এরকম করে ধরো না, এগুলোকে বলা হচ্ছে চলক। তো যেটা তুমি জানো না সেগুলোকে বলা হচ্ছে চলক বা ভেরিয়েবল। এখন এখানে আমরা আসলে ইংলিশে লিখবো, বাংলায় যাব না, ক খ লিখবো না, আমরা এক্স ওয়াই লিখবো। সেখানে একটা সংখ্যার কথা বলছে না, মনে করো যে তোমার ওই নাম্বারটা, ওই নাম্বার যেটা তোমাকে বের করতে হবে ওইটা হলো এক্স। জাস্ট ইমাজিন করো এক্স, এক্স এর মান 1 2 3 4 যা ইচ্ছা হইতে পারে, আমরা তো জানি না যে এক্স এর মানটা কত, জানি না জন্যই তো এটা এক্স ভেরিয়েবল। চলো, এখন বলছে এই সংখ্যার 5 গুণের সাথে, তাহলে এক্স কে তুমি যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো, গুণ করো, তাহলে আসবে তোমার 5x। এখন বলছে এর সাথে 24 যোগ করলে, তাহলে যোগ করো 24 ইকুয়াল টু কত বলছে? যোগফল হবে 104। খুবই সোজা, এখান থেকে জাস্ট এক্স এর মানটা বের করে ফেলো, তাহলেই হয়ে যাচ্ছে। সো কি হবে? 5x, 24টা পাশে চলে গেলে কি হবে? এখানে প্লাস আছে, ওই পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে 104 মাইনাস 24। তাহলে 5x ইকুয়াল টু, এখানে তুমি বিয়োগটা করো, তাহলে কত হয়? 24 বাদ দিলে 80, তাহলে 80, তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে? 80 কে তুমি 5 দিয়ে ডিভাইড করে দিবা, কারণ এখানে মাল্টিপ্লাই আকারে আছে, এই পাশে ডিভাইড হবে। এক্স এর মানটা জাস্ট ইজিলি ক্যালকুলেশন করে বের করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে 80 কে 5 দিলে 5 একে 5, তাহলে 5 6 30 হয়ে গেল। 16 ইজ দ্য অ্যান্সার। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। বলছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ মিটার। এখন আয়তক্ষেত্রে সবগুলো বাহু 3 গুণ করে ফেলা হলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এটাও খুবই সোজা একটা কোশ্চেন। কি করবা? তোমাকে বলছে একটা আয়তক্ষেত্রের কথা, তাহলে আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম, ঠিক আছে? এটা একটা রেক্টেঙ্গেল আয়তক্ষেত্র। তাহলে তুমি বলো তো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? তোমাকে এখানে ক্ষেত্রফল দিছে না, তো ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, মনে করো এই যে আয়তক্ষেত্রটা আছে, এটার দৈর্ঘ্যটা হলো এক্স, লেন্থটা হলো এক্স, আর উচ্চতা বা হাইটটা হলো ওয়াই। তাহলে এই যে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল বা এরিয়া কি হবে বলতো? ক্ষেত্রফল বা এরিয়া কি হবে? তোমাকে যদি আমি প্রশ্নে বলি যেটা দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, ক্ষেত্রফল কি হবে? এক্স ইন্টু ওয়াই, লেন্থ ইন্টু হাইট, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এক্স ওয়াই, তাই না? So, এইটার মানটাই কিন্তু দেওয়া আছে কত? 16 বর্গমিটার, স্কোয়ার মিটার। সো জাস্ট 16 লিখলাম। এখন বলছে কি এই আয়তক্ষেত্রে সবগুলো বাহু 3 গুণ করে ফেলা হলো। আচ্ছা, তাহলে মনে করো এইটাকে আমি এক্স থেকে 3 গুণ করে ফেললাম, এই ওয়াইটাকে আমি 3 গুণ করে ফেললাম,
তাহলে প্রত্যেকটা বাহু তো বড় হয়ে যাবে, তাই না? এখন একটা বড় আয়তক্ষেত্র চলে আসছে। তাহলে আগে তো ছিল এক্স, এখন বড় যে আয়তক্ষেত্রটা আছে এইটার দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? আমি দৈর্ঘ্য কি করছি, 3 গুণ করে ফেলছি। তাহলে 3 × x মানে 3x। সিমিলারলি এই বড় আয়তক্ষেত্রের প্রস্থটা কি হয়ে যাবে? 3 গুণ করছি না? তাহলে 3 × y মানে 3y। নিচেরটাও সিমিলারলি 3x হবে, ওইটাও কি হয়ে যাবে? 3y হবে। যেহেতু আমরা জানি যে একটা আয়তক্ষেত্র বা রেক্টাঙ্গেলের যে সাইড গুলো থাকে বা অপোজিট সাইড গুলো ইকুয়াল, বিপরীত যে বাহুগুলো সেগুলো কি সমান। সো আমরা যদি এখন তোমাকে প্রশ্নটা করি যে এই বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, 3 গুণ করলাম না প্রত্যেকটা বাহুকে? তো এখন বড় বাহুর মানে বড় যে তোমার আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল কি হবে? তুমি বলবা কি 3x, দৈর্ঘ্য তো 3x, প্রস্থ কি 3y, বা দৈর্ঘ্য বা উচ্চতা 3y। তাহলে 3x × 3y এটা হবে আমাদের কি ক্ষেত্রফল, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সো এখানে মাল্টিপ্লাই করো তো কিভাবে কি করবা, 3 এর সাথে 3 মাল্টিপ্লাই করো, 3 × 3 মানে 9, আর x আর y মাল্টিপ্লাই করলে xy, 9xy। এখন তুমি তো আর অ্যান্সার হিসেবে 9xy বলতে পারবা না, এখানে কোথাও xy দেওয়া আছে কোশ্চেনে? নাই। তো তোমাকে তো সংখ্যা হিসেবে অ্যান্সার দিতে হবে। এখন তুমি xy এর ভ্যালু কই পাবা? এই যে অলরেডি এখানে আমাদের বের করাই গেছে, জাস্ট বসাই দিবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার কমপ্লিট। তাহলে 9 × 16। সো এটা জাস্ট বের করে ফেলবা, ক্যালকুলেশন করবা, মাল্টিপ্লাই করবা, এগুলো কি শিখাই দিতে হবে। সো বড় বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এখানে বের করবা, যেটা সেটাই আনসার। চলো আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাই। 7 নম্বর প্রশ্ন কি বলছে, তোমার কাছে যত বই আছে তার সংখ্যা 63 এর কম। তোমার গল্পের বইয়ের সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। তোমার কাছে সর্বোচ্চ কতটি বই থাকতে পারে? খুবই ইজি একটা কোশ্চেন। কি বলছে, তোমার কাছে গল্পের বইয়ের সংখ্যা কি 63 এর চেয়ে কম, 63 না কম, এর চেয়ে কম কোন একটা সংখ্যা। তোমার গল্পের বইয়ের সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই একটা লাইন দেখেই তোমার মাথায় আনতে হবে যে এটা কার কথা বলছে, প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যার কথা বলছে। আমাদের যে প্রাইম নাম্বার গুলো আছে কি কি আছে, 2, 3, 5, 7, 11, এভাবে করে অনেকগুলো সংখ্যা আছে প্রাইম নাম্বার। সো এখানে দেখবা প্রত্যেকটা নাম্বারকে জাস্ট তুমি ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা আর 1 দিয়ে ভাগ করতে পারবা, আর কোনো সংখ্যা দিয়ে কখনোই ভাগ করা পসিবল না। তাহলে সেম জিনিসটা কিন্তু এখানেও বলছে যে তোমার গল্পের বইয়ের সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করাই যাবে না। তাহলে কার কথা বলছে, মৌলিক সংখ্যা, প্রাইম নাম্বার। তাহলে এখন তোমাকে বলছে তোমার কাছে সর্বোচ্চ ম্যাক্সিমাম কতটি গল্পের বই থাকতে পারে। তাহলে তোমাকে যেহেতু বলেই দিছে যে তোমার কাছে যতগুলো বই আছে তা হলো 63 এর চেয়ে কম, তার মানে তোমাকে চিন্তা করতে হবে 62 থেকে। 63 এর চেয়ে কম না, তাও 62 থেকে চিন্তা করতে হবে যে এটা কি আমাদের মৌলিক সংখ্যা। যদি হয় এটাই অ্যান্সার, না হইলে আবার পিছনে ব্যাক করবা, 61-এ চলে যাবা। এখন বলতো এটা কি মৌলিক সংখ্যা? না। এখানে তো দেখা যাচ্ছে যে এটা একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা মানে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু তাহলে তো মৌলিক সংখ্যা হলো না। এই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এরকম সংখ্যা লাগবে। তাহলে এটা আমাদের প্রাইম নাম্বার না। তাহলে 61-এ চলে যাও। এখন এটা দেখো তো প্রাইম নাম্বার কিনা। তুমি একটু ভাগ করে করে দেখবা যে আমরা তো জানি যে 2, 3, 4, 5 এগুলো দিয়ে ভাগ করার যে শর্তটা আছে, রুলস আছে, এই রুলস তো আমরা জানি, আমরা কিন্তু এগুলো শিখছি বা বেসিকে কিন্তু শেখানো হয়েছে। তো সেক্ষেত্রে 61 এটা কি 2 দিয়ে যাবে? যাবে না। 3 দিয়ে যাবে? 3 দিয়ে যাওয়ার সত্য কি, আমাদের যদি ডিজিট গুলো সামেশন 3 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে 6 আর 1 7, 7 কে তো 3 দিয়ে ডিভাইড করতে পারবে না, তার মানে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ডিভাইড করা যাবে না। 4 দিয়ে যাবে? লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়, 2 দিয়ে ভাগ যায়, এটা কি যায়? যায় না। 4 দিয়ে যাবে না। 5 দিয়ে যাওয়ার সত্য কি লাস্টে 0 বা 5 থাকতে হবে? হবে? হবে না। 6 দিয়ে যাওয়ার সত্য কি 2 আর 3 দিয়ে ভাগ যেতে হবে, এখানে কি যাচ্ছে? আগে তো যায়নি, তাহলে 6 দিয়ে কিভাবে যাবে? সো এখানে আসলে তুমি যেভাবেই করো না কেন ভাগ আর যাবে না, কারণ এটা হলো আমাদের প্রাইম নাম্বার। এখন তুমি যদি ডিরেক্ট আগে থেকে জানতা যে এটা প্রাইম নাম্বার, তুমি তো ডিরেক্ট অ্যান্সার দিবা। আর যারা জানো না তারা একটু অন্তত 1 থেকে 10 পর্যন্ত একটু ভাগ করে করে দেখবা যে আসলে যায় কিনা। ঠিক আছে, একটু চেষ্টা করে দেখবা, ভাগ টাগ করে দেখবা। সো এটাই হবে আমাদের অ্যান্সার। চলো আমরা পরে কোশ্চেনে যাই। তো বলছে 20478 অঙ্কগুলো দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত। তাহলে আমাদের 5 ডিজিট নাম্বার এখানে তৈরি করতে হবে এবং সবচেয়ে লার্জেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার আমাদেরকে প্রথমে এখানে তৈরি করতে হবে, দেন তারপর সামেশন বা যোগফল নিতে হবে। আচ্ছা, তো আমাদের কাজটা কি, আমাদের এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে একটু ছোট থেকে বড় সুন্দর করে লেখো। তাহলে 0, 2, 4, 7, 8। এখন তুমি যদি সবচেয়ে লার্জেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বৃহত্তম সংখ্যা বা লার্জেস্ট নাম্বার বের করতে চাও, কি করবা?
সবচেয়ে বড় সংখ্যাটা বা বড় অঙ্কটা আগে লিখবা, তাহলে তো হচ্ছে 8, তারপরে বড় অঙ্ক কি 7, 4, 2, 0, এটা তো তোমরা জানোই একাডেমিকের পড়াশোনা। তারপর কি স্মলেস্ট নাম্বার, ক্ষুদ্রতম সংখ্যা বের করবো। সো এর জন্য কি করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লিখতে হবে। এখন এখানে সবচেয়ে ছোট কে 0, এখন 0 কে তুমি যদি আগে লেখো তাহলে ঝামেলা হয়ে যাবে। মনে করো 0 লিখলা, তারপর লিখলা 2, তারপর 4, তারপর 7, তারপর 8। তুমি মনে করতেছো এটা তো সবচেয়ে ছোট সংখ্যা, এখানে তো আমাদের ভালো হয়ে গেল, আরো 2, 4, 7, 8, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, মানে ছোট সংখ্যা হয়ে গেল। কিন্তু এটা তো করা যাবে না, কারণ তোমাকে এখানে বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 5 অঙ্কের, এটা কি 5 ডিজিট নাম্বার? কখনোই না। আমি কিন্তু কোশ্চেন প্র্যাকটিস অনেকবার বলছি, সামনে 0 তুমি ইউজ করতে পারবে না, তাহলে ওটার কোনো ভ্যালু থাকে না। যখন তুমি দেখতেছো সামনে 0 ইউজ করলে ওটার কোনো ভ্যালু নেই, 4 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, তখনই তোমার ম্যাথটা ভুল হয়ে যাবে, কারণ এখানে বলছে 5 অঙ্কের সংখ্যা। সো কি করতে হবে, এই 0 আর 2টাকে জাস্ট একটু এক্সচেঞ্জ করে দাও। যেহেতু 0 কে আমরা সামনে রাখতে পারতেছি না, আমরা তো আর শিখে রাখবো না, আমরা জাস্ট এক্সচেঞ্জ করে দিব 0 আর 2টা, তাহলে হয়ে যাচ্ছে আমাদের স্মলেস্ট নাম্বার, 5 ডিজিট নাম্বার। ওকে, এখন জাস্ট এটা সামেশন নিবা, সামেশন বের করার পরে যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার হবে। তো এই ক্যালকুলেশন কি তোমাদের করে দিতে হবে? এটা তো তোমরাই পারবা। আমি জাস্ট তোমাদেরকে কি শেখাবো, আমি তোমাদেরকে প্রসেস শেখাবো, যে কিভাবে আমাদের আগানো দরকার, কি করা দরকার, কিভাবে কি করতে হবে, এগুলো শেখাবো, স্টেপ শেখাবো। সলিউশন আমি ডিরেক্ট তো আর অ্যান্সার বের করে দিতে হবে আমার, এমন তো কোনো কথা নাই। এটা তো তোমরা ক্যালকুলেশন নিজেই করতে পারবা। চলো আমরা পরের কোশ্চেনে যাই, আমরা একদম শেষের দিকে চলে আসছি। 9 নম্বর কোশ্চেন কি বলছে, একটা গোডাউনে 5টি ভিন্ন রঙের ড্রাম রাখতে হবে। বলছে গোডাউনে 2টা রুম, যে কোনো ড্রাম যে কোনো রুমে রাখা যাবে। এই ড্রামগুলো এই 2 রুমে কত ভাবে রাখা যায়? তাহলে তোমার কাছে বলছে কি 5টা ভিন্ন রঙের ড্রাম আছে। মনে করো ড্রাম আছে তোমার, আচ্ছা ইংলিশে ছোট হাতে লিখি, মনে করো ড্রাম আছে 5টা, না, A, B, C, D, E। তাহলে 5টা কি আছে তোমার, ড্রাম আছে, ডিফারেন্ট ডিফারেন্ট কালার। ঠিক আছে, এবার বলছে যে গোডাউনে রুম আছে কয়টা, 2টা। মনে করো এক্স রুম আর ওয়াই রুম, এক্স আর ওয়াই 2টা রুম আছে। এখন এই যে ড্রামগুলো আছে, এই ড্রামগুলো যে কোনো রুমে রাখা যাবে। মানে বলছে এ যে ড্রামটা আছে, এ ড্রাম, এটা তুমি চাইলে এক্স এ রাখতে পারো, তোমার মন চাইলে তুমি ওয়াই যে রুমটা আছে ওখানেও রাখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমাকে বলছে এই ড্রামগুলো তুমি মোট কত ভাবে 2 রুমে রাখতে পারবা। একটা ড্রাম এক্স এ রাখতে পারবা, না মন চাইলে ওয়াই রাখতে পারবা। 2 রুমে একসাথে কিন্তু রাখতে পারবা না আবার, ঠিক আছে, এটা মাথায় রাখবা, কারণ এগুলো তো ড্রাম, এক রুমে রাখলে আরেক রুমে তো আর রাখতে পারবা না। আচ্ছা, যেহেতু আমাদের বলছে যে এই ড্রামগুলো কত ভাবে রাখা যাবে 2 রুমে, ড্রামগুলোর কথা বলছে না, তাহলে হিসাবটা হবে আমাদের ড্রাম নিয়ে। তাহলে আমাদের যেহেতু 5টা ড্রাম আছে, সো আমরা কি করব, এই কোশ্চেনটা সলভ করবো খুব ইজিলি পিএইচপি দিয়ে। পিএইচপি মানে কি, পিজন হোল প্রিন্সিপাল, খুব ইজিলি সলভ করতে পারবো। তো তোমরা যারা এই পিজন হোল প্রিন্সিপাল বা বাংলায় বললে পায়রা খোপ নীতি, এটা যারা জানো না, তোমাদের কিন্তু অলরেডি বেসিক কোর্সের যে ফার্স্ট ক্লাস ওটা কিন্তু এই পিএইচপি নিয়েই হয়েছে। সো এটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল করে দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে কমেন্টেও লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওটা দেখে নিও, ঠিক আছে। তাহলে এই পিএইচপি সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যারা জানো না তাদের জন্য। তাহলে এখানে যেহেতু 5টা জিনিস আছে বা 5টা ড্রাম আছে, আমরা 5টা ঘর করে নিব। ওকে, 5টা ঘর করে নিলাম। এই ঘর করতে হবে না, তুমি চাইলে ডিরেক্ট সলিউশন লিখতে পারো, ডিরেক্ট মাল্টিপ্লাই করতে পারো, বাট আমি লিখলাম তোমাদের বোঝানোর জন্য, আর কিছু না। আচ্ছা, এখানে আমরা A, B, C, D, E এই 5টার জন্য কাজ করব। ওকে, এখন মনে করো এ যে ড্রামটা আছে আমি কোথায় কোথায় রাখতে পারি, আমি চাইলে এক্স নাম্বার যে রুমটা আছে সেখানে রাখতে পারি, আমি চাইলে ওয়াই নাম্বার যে রুমটা আছে সেখানে রাখতে পারি, এটা তো আমার ইচ্ছা, তাই না? সো এই ড্রামটা রাখার অপশন কয়টা আমার কাছে, 2টা, এক্স ওয়াই। সো আমি লিখবো 2, জাস্ট অপশন নাম্বারটা লিখবো। বি ড্রামটা কোথায় রাখতে পারি, এক্স রাখতে পারি, ওয়াই রাখতে পারি, আমার ইচ্ছা। সো এখানে আমি 2টা অপশন পাচ্ছি। সিমিলারলি সিডিই প্রত্যেকটাই তো 2টা করে অপশন পাবো, সো সব আমি 2 লিখলাম। এরপর কাজ কি, জাস্ট মাল্টিপ্লাই করে দেওয়া। তাহলে তুমি কি করবা এখন, এই 2 × 2 × 2 × 2 আরেকটা 2 আসবে। সো এই 5টা 2 মাল্টিপ্লাই করলে তোমার অ্যান্সার কমপ্লিট। এখন মাল্টিপ্লাই কেন করতে হবে, এই যে ক্লাস করবা বুঝে যাবা। আচ্ছা আসো এখন, তাহলে 2 × 4 4 × 8 8 × 16 16 × 32, তো তোমার অ্যান্সার কি হবে, 32। ওকে, সো আমরা তাহলে এখন নেক্সট কোশ্চেনে চলে যেতে পারি। 10 নম্বর কোশ্চেন, চলো চলে যাই। সো বলছে একজন কৃষকের কাছে কিছু আপেল আছে, তিনি আপেলগুলো 9টি করে অথবা 15টি করে প্যাকেট করতে পারেন এবং 2 ক্ষেত্রেই কোনো আপেল অবশিষ্ট থাকে না। কৃষকের কাছে সর্বনিম্ন কতটি আপেল থাকতে পারে? এই প্রশ্ন দেখেই তোমার মাথায় আসতে হবে, কি আসতে হবে, দেখো বলছে কি যে 9টা করে প্যাকেট করে অথবা 15টা করে প্যাকেট করে, 9টা অথবা 15টা করে প্যাকেট করে, এবং লাস্টে কিন্তু কোনো আপেল আর থাকে না, এক্সট্রা কোনো আপেল থাকে না। তার মানে আমার এমন একটা সংখ্যা লাগবে, আপেলের সংখ্যা লাগবে, যেটাকে আমি 9 দিয়ে ভাগ করতে পারবো,
অথবা 15 দিয়েও ভাগ করতে পারো, তাই না? ভাগশেষ 0 মানে কি? কোনো এক্সট্রা কিছু নাই। 9 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ 0, রিমাইন্ডার 0। 15 দিয়ে ভাগ করলাম, রিমাইন্ডার 0, মানে এক্সট্রা কোনো কিছু থাকবে না তখন। আবার এই যে এটা কিন্তু একটা মিনিমাম নাম্বার হইতে হবে, এই জন্য আমি এই যে দেখো ডাক দিছি সর্বনিম্ন, মিনিমাম একটা নাম্বার হইতে পারে হবে। তাহলে এটা কার কনসেপ্ট? এলসিএম, মানে লসাগুর কনসেপ্ট। তোমার এই কোশ্চেন দেখেই বুঝতে হবে তোমাকে লসাগু নিতে হবে, কারণ লসাগুটাই হলো এমন একটা সংখ্যা যেটাকে সবচেয়ে সর্বনিম্ন একটা সংখ্যা, যেটাকে অন্য সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। সো আমাদের তাহলে এখানে কি নিতে হবে? এলসিএম বা লসাগু। তাহলে এল সি এম, কার এলসিএম নিবা? তুমি এই যে 9 আর 15 যেটা বলে দিছে কোশ্চেনে, এলসিএম নিবা। সো এলসিএম বের করবা, তাহলে 9 15। তো তোমরা তোমাদের নিয়ম অনুযায়ী এলসিএম বের করবা। যেমন এখানে 3 দিয়ে ভাগ করা যায়, 3 থেকে 9, 3 5 15। তাহলে এখন জাস্ট ক্যালকুলেশন, যে 3 থেকে 9, 5 9 45। তাহলে এলসিএম কত? 45। সো অ্যান্সার হবে 45। সোজা হিসাব। ওকে, তাহলে আমরা পরে কোশ্চেনে চলে যাই। আমাদের কি বলছে? 11 নম্বর কোশ্চেন বলছে, কোন কোণের পূরক কোণ ও সম্পূরক কোণের সমষ্টি 200 ডিগ্রি হলে ওই এই কোণটির মান ডিগ্রিতে কত? খুবই একটা সুন্দর কোশ্চেন। দেখো, ফার্স্টে আমাদের কনসেপ্ট জানতে হবে, পূরক কোণ আর সম্পূরক কোণ এই জিনিসটা কি আসলে। যদি এইটা জানো তুমি এই কোশ্চেন সলভ করতে পারো। সো পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এটা কি? মনে করো এ একটা অ্যাঙ্গেল, কোণ, এ একটা কোণ 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, ইচ্ছা মতো হতে পারে, আমরা একটা ভেরিয়েবল দিলাম। আবার বি একটা কোণ, ঠিক আছে, এ একটা এ ডিগ্রি অ্যাঙ্গেল, বি ডিগ্রি অ্যাঙ্গেল। সো এটার যোগফলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো এ এর কমপ্লিমেন্টারি অথবা এ এর পূরক কোণ হলো বি, আর বি এর কমপ্লিমেন্টারি বা বি এর পূরক কোণ হলো এ, মানে একটার একটা পূরক কোণ। সিমিলারলি মনে করো এ ডিগ্রি আর বি ডিগ্রি, এই দুটো সামেশন বা যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে তুমি বলতে পারবা এ এর সাপ্লিমেন্টারি অথবা সম্পূরক কোণ, এ এর সম্পূরক কোণ বি হবে, বি এর সম্পূরক কোণ এ হবে। এখন মনে করো আমি তোমাকে বললাম এ ডিগ্রি একটা ভ্যালু দিয়ে দিলাম, মনে করো 30 ডিগ্রি, বললাম এই 30 ডিগ্রি এর পূরক কোণ কত বলো? পূরক না, হ্যাঁ 30 ডিগ্রি এর পূরক কোণ কত বলো? 30 ডিগ্রি এর পূরক কোণ কত? তুমি কি করবা? মনে করো এর ভ্যালু তোমাকে 30 ডিগ্রি বলে দিয়েছে, তুমি এখন বির ভ্যালুটা বের করার চেষ্টা করবা না, কারণ এ এর পূরক কোণই তো বি হবে। তাহলে বি এর ভ্যালু কিভাবে পাবা? এইটা জাস্ট 90 থেকে মাইনাস করে দিবা। তাহলে এইটার পূরক কোণ কি হবে? জাস্ট 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করবা, 60 ডিগ্রি চলে আসবে। এটাই পূরক কোণ। 30 ডিগ্রি এর পূরক কোণ হবে কত? 60 ডিগ্রি। সিমিলারলি তোমাকে যদি উল্টা পাশে বলতাম 60 ডিগ্রি এর পূরক কোণ কত হবে? সিমিলারলি 90 থেকে 60 মাইনাস করতা, 30 পেয়ে যেতা। বুঝছো? আর এখানে যদি তোমাকে বলতাম 30 ডিগ্রি এর সম্পূরক কোণ, এই সম্পূরক কোণ যদি বলতাম বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল যদি বের করতে বলতাম, কি করতা? এখানে জাস্ট সেম ভাবে 180 ডিগ্রি থেকে জাস্ট তুমি এই 30 ডিগ্রি মাইনাস করতা, তাহলে পেয়ে যেত 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এটাই হবে তোমার সম্পূরক কোণ। 30 ডিগ্রি সম্পূরক কোণ এইটা, এটাই সম্পূরক কোণ 30 ডিগ্রি। ক্লিয়ার? তো এইটাই হলো কনসেপ্ট মেইনলি, যে সম্পূরক কোণ বললে 180 ডিগ্রি আর পূরক কোণ বললে 90 ডিগ্রি, এখান থেকে মাইনাস করলেই তোমার হয়ে যাবে। এখন এখানকার যে প্রশ্নটা বলছে, কি বলছে? একটা কোণের পূরক কোণ, একটা কোণের, এখন এই কোণটা কত জানি? জানি না। সো এখানেও কি করবা? ভেরিয়েবল ধরে নিবা, ওই কোণটাই তো বের করতে বলছে তোমাকে। তাহলে মনে করো এক্স, এক্সটাই হলো আমাদের অ্যাঙ্গেলটা, কোণটা, ঠিক আছে? তো এই কোণের পূরক কোণ কি হবে? একটু আগে তো শিখাইলাম 90 ডিগ্রি থেকে মাইনাস করলে তো পূরক কোণ পেয়ে যাচ্ছ। এই কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস 6। আবার ওই কোণটার সম্পূরক কোণ কি হবে? এই কোণটার সম্পূরক কোণ কি হবে? 180 ডিগ্রি থেকে মাইনাস করবে, তাহলে সম্পূরক কোণ হয়ে যাবে। তাহলে এক্স এর সম্পূরক কোণ 180 ডিগ্রি মাইনাস এক্স, এক্স এর পূরক কোণ 90 মাইনাস এক্স। সো এই যে দুটা পাইলা তুমি অ্যাঙ্গেল, বলছে এটা সমষ্টি, এটা সমষ্টি বলছে 200 ডিগ্রি। এখান থেকে কি করবা? এক্স এর মান বের করবা, আর কিছু আছে? সো এটা বের করা খুবই সিম্পল। সো 90 প্লাস 180 মানে কত? 270 মাইনাস এক্স মানে মাইনাস 2x ইকুয়াল টু 200। সো জাস্ট সিম্পলি এখানে 2x টাকে তুমি অবশ্যই নিয়ে গেলে জাস্ট 2x থাকবে। এখানে তোমার লেফট সাইডে ছিল 270, এই 200টাকে এই পাশে নিয়ে আসো, কি হবে? মাইনাস, তাহলে মাইনাস 200, 200। তাহলে এখানে পাচ্ছ তুমি 2x ইকুয়াল টু 70 পাচ্ছ, তাই না? তাহলে x এর ভ্যালুটা কি পাচ্ছ? 70 ডিভাইড বাই 2 মানে 35। সো x এর ভ্যালু 35 মানে তোমার অ্যাঙ্গেলটা কত হবে? 35। এটাই আনসার। ওকে, সো আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। আমি 12 নম্বর কোশ্চেন তোমাদের দেখাচ্ছি। বলছে কি, তুমি 3 সংখ্যাটি দিয়ে শুরু করো। আচ্ছা, প্রতি ধাপে তুমি বর্তমান সংখ্যার সাথে 3 যোগ করতে পারো অথবা সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করতে পারো।
সর্বনিম্ন কতটি ধাপে তুমি 39 সংখ্যাটিতে পৌঁছাতে পারবে বা পৌঁছানো সম্ভব? সো এই কোশ্চেনটা কি বলছে, মানে তুমি 3 দিয়ে স্টার্ট করো, তোমার স্টার্ট নাম্বারটা 3। এখন তুমি চাইলে কি করতে পারবা, বলছে সংখ্যার সাথে 3 যোগ করতে পারবা, মানে +3 করতে পারবা অথবা মাল্টিপ্লাই 2 করতে পারবা, মানে তোমার কাছে এই দুটো অপশন। তোমার যদি মন চায় তুমি 3 সাথে +3 করবা, করতে পারবা। তোমার যদি 3 সাথে মন চায় 2 দিয়ে মাল্টিপ্লাই করবা, করতে পারবা। সো এখানে আসবে 6, এখানে আসবে 6। এখন তোমার বর্তমান সংখ্যা বলতে এখন কি নাম্বার আসছে, তোমার 6। এখন তুমি চাইলে এটার সাথে আবার 3 প্লাস করতে পারবা, আবার চাইলে তোমার মাল্টিপ্লাই করতে পারবা। এখানে আসবে 9, এখানে আসবে 12। সো এইভাবে করে 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 তোমার মিনিমাম একটা স্টেপ যাইতে হবে এবং লাস্টে তোমার আনতে হবে 39। তাই 3 দিয়ে স্টার্ট করবা, 39 দিয়ে তোমার এন্ড হবে, শেষ হবে। সো এটা তুমি মিনিমাম কতগুলো স্টেপে যে হয় তুমি প্লাস করবা অথবা মাল্টিপ্লাই, সো কতগুলো স্টেপ দিয়ে তুমি এই 39-এ আসতে পারবা, এটাই কোশ্চেনে চাইছে। এখন এই টাইপের প্রশ্ন তুমি অলওয়েজ মাথায় রাখবা, এই টাইপের প্রশ্ন তুমি কখনো ডিরেক্টলি সোজা রাস্তায় হাঁটবা না, তুমি উল্টা রাস্তায় হাঁটার চেষ্টা করবা, মানে অপোজিট ভাবে আসবা, রিভার্সে আসবা, রিভার্সে সলিউশন করার চেষ্টা করবা, তাহলে দেখবা খুব ইজিলি সলভ করতে পারবা। মানে জিনিসটা এরকম যে আমাদের 3 থেকে আমাদের যাইতে হচ্ছে 39, বাট আমি এই পেশে যাব না। আমি কি করব, 39 থেকে 3তে আসার চেষ্টা করব, তাহলে আমাদের সলিউশনটা খুব ইজি হবে। কারণ তুমি 3 থেকে আসলে এখানে তুমি প্লাস করবা না মাল্টিপ্লাই করবা, তুমি বুঝতে পারবা বলো তো? তোমার মন চাইলে তুমি মাল্টিপ্লাই করতে পারো, আবার প্লাসও করতে পারো। এখন কিভাবে গেলে 39 আমি ইজিলি পেয়ে যাব, মিনিমাম স্টেপ হবে, এটা তো আমি ডিরেক্টলি বলতে পারবো না। সো আমি তখনই বলতে পারবো যদি 39 থেকে 3তে আসার চেষ্টা করি, আমার জন্য ইজি হবে সলিউশনটা করা। ঠিক আছে, সো আমি এটাই করবো, 39 থেকে 3তে আসার চেষ্টা করবো। এখন উল্টা পাশে যেহেতু আমরা চেষ্টা করব, এখন তুমি মনে করো তোমার কাছে 9 একটা নাম্বার আছে, তুমি তো আগে কি করতেছিলা, 3 সাথে 3 অ্যাড করলা, দেন আবার 6 পাইলা, 6 এর সাথে আবার 3 অ্যাড করতেছিলা, তখন 9 পাইছো। কিন্তু আমরা যেহেতু এবার রিভার্সে আসতেছি, তো মনে করো তুমি 9 পাইছো, 9 থেকে তুমি 6 এ ব্যাক করবা, কি করবা? এখন কি আর +3 করলে হবে? হবে না। এখন কি করতে হবে, 3টা মাইনাস করতে হবে। 9 থেকে 6 এ আসতে গেলে কি করতে হবে, 3টা মাইনাস করতে হবে। তাহলে এখন কিন্তু তোমার রুলসটাও কিন্তু রিভার্স হয়ে যাবে, যেহেতু উল্টা পাশে কাজ করতেছো, তোমার রুলস এখানে যা আছে তা কিন্তু রিভার্স হয়ে অপোজিট হয়ে যাবে, অপোজিট সাইন হয়ে যাবে। সো +3 ছিল, এখন আর +3 করলে কিন্তু হবে না, এখন উল্টা পাশে করলে -3 করতে হবে। সিমিলারলি মনে করো 12 থেকে 6 এ আসবা, এখন কি আর মাল্টিপ্লাই 2 হবে 12 এর সাথে? কখনোই না। এখন তুমি যেহেতু 12 থেকে 6 এ আসবা, আর মাল্টিপ্লাই করে লাভ নাই, এখন হবে কি ডিভাইড। তাহলে মাল্টিপ্লাই অপোজিট কি ডিভাইড না? সো এখন তোমাকে ডিভাইড 2 করতে হবে। সো তোমার রুলস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে তো তুমি সিরিয়ালি হাঁটলে তোমাকে +3 অথবা মাল্টিপ্লাই 2 করতে হচ্ছিল, এখন তুমি যেহেতু রিভার্সে আসতেছো, হয় তুমি -3 করবা অথবা ডিভাইড বাই 2 করবা। ওকে, সো আসো সলভ করি আমরা। দেখো কিভাবে আমাদের আসলে সলভটা হয়, দেখো খুব ইজি এটা। দেখো ফার্স্টে মনে করো স্টেপ ওয়ান। সো স্টেপ 1-এ আমার মনে করো 39 আছে, আমি কোথায় যাবো, 3তে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই 39, এখন তুমি তো দুটা কাজ করতে পারবা, হয় তুমি -2 করবা অথবা ডিভাইড বাই 2 করবা। এখন -3 করতে গেলে এখন যে 39 এর সাথে তুমি মাইনাস করবা, করতে পারো, কিন্তু আমি কিন্তু চেষ্টা করব কি জানো, চেষ্টা করবা অলওয়েজ ডিভাইডেড বাই 2 করা। কেন? কারণ তুমি মনে করো যে 12 যে সংখ্যাটা, এখানে তুমি -3 করলে কত পাচ্ছ, 6, সরি 9। আর এই 12 কে তুমি যদি 2 দিয়ে ডিভাইড করো কত পাবা, 6। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমরা 3 দিকে আগাচ্ছি। 9-এ যাওয়া ইজি হবে নাকি 6-এ যাওয়া ইজি হবে? মানে ইজি বলতে বোঝাচ্ছে যে 3 কাছাকাছি তুমি কখন তাড়াতাড়ি যেতে পারবা, 9 থেকে যেতে পারবা নাকি 6 থেকে? অবশ্যই 6 থেকে। তো 6টা কিভাবে পাইছো, ভাগ করে, কারণ ভাগ করলে আমাদের খুব বেশি কমে যায়, আর যত 3 কাছাকাছি আমরা যাবো তত আমাদের স্টেপ কমে যাবে। সো আমরা চেষ্টা করবো অলওয়েজ ভাগ করা, ডিভাইড করা। এখন কথা হচ্ছে ডিভাইড তো আমরা করতে পারবো না এই 39-কে 2 দিয়ে, পারবো? এটা তো একটা অড নাম্বার, বিজোড় সংখ্যা। সো 2 দিয়ে ডিভাইড করা পসিবলই না, এই কারণে বাধ্য হয়ে আমাদেরকে 3 মাইনাস করতে হবে। ফার্স্ট যে আছে -3, ওইটা নিতে হচ্ছে। তাহলে কত হয় বলতো, 36। স্টেপ 1 কমপ্লিট। এখন আসো স্টেপ 2। এখন আমার কাছে আছে 36, এখন কি আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি? হ্যাঁ, এখন কিন্তু পারি, কারণ এটা একটা ইভেন নাম্বার। সো ডিভাইড বাই 2 করো, পাবা হলো 18। খুবই ইজিলি আমরা পেয়ে গেলাম। এখন স্টেপ 3। এখন স্টেপ 3-তে এই যে 18 আমরা পেলাম, এটাকে কি আবার আমি 2 দিয়ে ডিভাইড করতে পারি? অবভিয়াসলি, হোয়াই নট। সো পাবো আমরা 9। এই 9-কে কি আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি? না, পারি না। তাহলে এবার আমাদের যে স্টেপ 4 আসবে, এখানে বাধ্য হয়ে আমাদের কি করতে হচ্ছে, 3 মাইনাস করতে হচ্ছে। তাহলে কত আছে, 6। এখন আমাদের স্টেপ 5, লাস্ট স্টেপ।
এখন চাইলে তুমি এই 6 কে তোমার যদি মন চায় তুমি 3 মাইনাস করতে পারো, তখনও আসবে 3। অথবা তোমার যদি 2 দিয়ে ডিভাইড করতে মন চায় তুমি সেটাও করতে পারো, তখনও আসবে তোমার 3। ওকে, সেখানে তোমার যেটা মন চায় তুমি করতে পারো, কোনো প্রবলেম নাই। সো মিনিমাম স্টেপ কয়টা হচ্ছে? 1 2 3 4 5। সো তোমার অ্যান্সার হচ্ছে 5। ওকে, সো 5টা স্টেপে দেখো খুব ইজিলি আমরা চলে গেলাম। এখন তুমি যদি বলো ভাইয়া তাহলে আমরা এই যে রুলসটা দিছে এই রুলসটা দিয়ে আমরা কিভাবে কাজ করবো, দেখো খুবই সিম্পল। তুমি এখানে ভাগ করছো না, এটা উল্টাই দাও। মনে করো তোমার কাছে 3 আছে, তুমি 3 কে কি করবা? এই 3 কে প্রথমে তুমি মনে করো 2 দিয়ে মাল্টিপ্লাই করলা, কত আসলো? 6। এই যে 6 থেকে আমরা কি করছি? 9। এখানে মাইনাস না, তার মানে এখানে তোমাকে আবার প্লাস করতে হবে 3। তাহলে কত হবে? 9। এই 9 থেকে তুমি এখানে কি করছো? 2 দিয়ে ডিভাইড করছো, 2 দিয়ে ডিভাইড করছো, দুইবার মাল্টিপ্লাই করবা। তাহলে 9 ইন্টু 2 করবা, আসবে হলো 18। এই 18 ইন্টু 2 করবা, আসবে হলো কত? 36, তাই না? এর সাথে জাস্ট তুমি 3 অ্যাড করবা, 39 চলে আসবে। সো চলে গেলাম 39। এখন তুমি এখানে স্টেপ কাউন্ট করো, 5টা স্টেপই পাবা, কারণ এখানে তো দেখাই যাচ্ছে 5টা স্টেপ। সো এইভাবে করে তুমি উল্টা পাশে সলভ করলে তোমার জন্য আসলে বুঝতে সুবিধা হবে এবং ইজিলি সলভটাও হয়ে যাবে। ওকে, সো আশা করি কোশ্চেনগুলো সবকিছু সুন্দর করে বুঝতে পারছো। এগুলো কিন্তু খুবই সিম্পল কোশ্চেন ছিল। রিজনালে কিন্তু একটু কঠিন কোশ্চেন হয়, এবং অবশ্যই চেষ্টা করবা বেশি বেশি করে প্র্যাকটিস করা। রিজনালে কিন্তু উইনার অবশ্যই হতে হবে, এটা মাথায় রাখবা। আর ভালো করে প্র্যাকটিস করবা, অন্তত উইনারের কথা বাদ দিলেও তুমি শেখার চেষ্টা করবা, কারণ এগুলো তোমার ফিউচারে কিন্তু কাজে লাগবে। বেশি বেশি করে শেখার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। আর যে কোনো সমস্যা হলে আমাদের তো কমেন্ট করতে পারবা, কোনো সমস্যা নেই, যোগাযোগ করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।